Hello students, welcome to my new online class. Today's class is for SEM 4 student. I already have delivered a lecture for the topic nuclear structure. Today I will deliver second lecture in the topic nuclear structure. Previous lecture was the introductory lecture, but today we will try to understand the nuclear structure in details. Okay. Okay, so nuclear structure, okay, fine. Okay. Okay, let's start. We all know that a nucleus constitutes of two particles, neutron and proton. নিউক্লিয়াসের মধ্যে যদি সাপোজ একটা নিউক্লিয়াসের একটা অ্যাটমের অ্যাটমিক নাম্বার A = 25, ওকে, তাহলে অ্যাটমিক নাম্বার A = 25 means this is equal to atomic number A equal to 25. We all know that atomic number is equal to neutron number plus proton number. তাহলে কেউ কি বলতে পারবে যে এর যদি অ্যাটমিক নাম্বার কোনো একটা অ্যাটমের অ্যাটমিক নাম্বার 25 হয়, তাহলে ওই অ্যাটমের বা ওই নিউক্লিয়াসের নাম্বার অফ নিউট্রন এন্ড নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু কত হবে? ঠিক আছে, হোয়াট ইজ দ্য রুলস? আমি এখানে বলতেই পারি যে নাম্বার অফ নিউট্রন নাম্বার অফ প্রোটন 25, মানে ধরে নাও নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু 24, তাহলে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 1, 24 + 1 = 25। অথবা হতে পারে নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু 23, নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 2, নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু 22, নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 3। এরকম অনেকগুলো কম্বিনেশন হবে। তাহলে যে নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার 25, তার মধ্যে নাম্বার অফ নিউট্রন এবং নাম্বার অফ প্রোটনটা কোনটা হবে, কোন কম্বিনেশনটা ঠিক হবে? দেখো আমি যতগুলো কম্বিনেশন দেখাচ্ছি 22 3, 21 4, তারপর 25, তারপরে 19 6, তারপরে হলো 18 7, এতগুলো কম্বিনেশন কিন্তু পসিবল নয়। আমি যদি কোনো একটা নিউক্লিয়াস যার অ্যাটমিক নাম্বার 25, সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি যে তার মধ্যে একটা স্পেসিফিক নাম্বার অফ নিউট্রন অ্যান্ড স্পেসিফিক নাম্বার অফ প্রোটনই থাকে, মানে এক কথায় একটা থেকে দুটো কম্বিনেশনই তুমি পাবে, এত টাইপের কম্বিনেশন পাবে না। ঠিক আছে, এটা কেন হচ্ছে? মানে নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ নিউট্রন আর নাম্বার অফ প্রোটন কত হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ নিউট্রন ততগুলোই হবে
যতগুলো নাম্বার অফ নিউট্রন এবং নাম্বার অফ প্রোটন থাকলে নিউক্লিয়াসটা হবে সবথেকে বেশি স্টেবল। ঠিক আছে, নাম্বার অফ নিউট্রন অ্যান্ড নাম্বার অফ প্রোটন ইন এ নিউক্লিয়াস উইল বি সাচ দ্যাট the stability of the nucleus will be maximum. Okay, so let us try to understand the fact in details. There are number of stable nuclei equal to 272. আমাদের নেচারে there are 272 number of stable nuclei present. Okay, আমি যদি এদেরকে পুরো গ্রাফিক্যালি মানে এদেরকে একটা চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, প্রোটন, নিউট্রন আর হলো আমার স্টেবল নিউক্লিয়াই। ওকে, দেখা যাচ্ছে এদের মধ্যে আউট অফ 272 স্টেবল নিউক্লিয়াই 160 নিউক্লিয়াই হ্যাজ ইভেন নাম্বার অফ প্রোটন অ্যান্ড ইভেন নাম্বার অফ নিউট্রন। Out of 272, 160 stable nuclei has even number of proton and even number of neutron, and 56 stable nuclei has even number of proton but odd number of neutron. ঠিক আছে, and 52 stable nuclei has odd number of proton but even number of neutron, and 4 stable nuclei has both neutron and proton odd number. Okay, so this is the experimental data. Look at this data and try to understand that there are 272 nuclei, stable nuclei present in nature. Out of 272 stable nuclei, 160 stable nuclei has even proton and neutron number. 56 has even proton but odd neutron, and 52 stable nuclei has odd proton number but even neutron number, and very small number of nuclei, only 4 nuclei has both odd number of proton and neutron. So from this experimental data we can conclude that nucleus has a tendency to have even number of nucleon. ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে নিউক্লিয়াসটা টেন্ডেন্সি সবসময় যেন ওর মধ্যে নাম্বার অফ নিউক্লিয়ন্স ইভেন হয়। মাত্র 4টে নিউক্লিয়াই পাওয়া গেছে স্টেবল যাদের অড আউট অফ 272। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, কেন ইভেন পেতে চাই? তার কারণ হলো যদি নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ নিউক্লিয়ন্স ইভেন হয় তাহলে নিউক্লিয়াসটার স্টেবিলিটি বেশি হয়। নাম্বার অফ নিউক্লিয়ন্স ইভেন হলে স্টেবিলিটি কেন বেশি হয় সে ডিসকাশন পরে হবে। জাস্ট এটুকু ইনফরমেশন জেনে রাখো যে ইফ দ্য নাম্বার অফ নিউক্লিয়ন্স ইন এ নিউক্লিয়াস ইজ ইভেন দেন দ্য স্টেবিলিটি অফ দ্য নিউক্লিয়াস ইজ গ্রেটার। ওকে, এই যে 4টে নিউক্লিয়াসের কথা বললাম যারা হচ্ছে অড কম্বিনেশন থাকে, সেগুলো হলো ডয়টেরিয়াম H12 হাইড্রোজেন আইসোটোপ, আরেকটা হচ্ছে লিথিয়াম 36, আরেকটা হলো বেরিলিয়াম 510, ঠিক আছে, আরেকটা হচ্ছে নাইট্রোজেন 714। তার মানে বুঝতেই পারছি যে লাইট পার্টিকেলসগুলো, বেশিরভাগ লাইট পার্টিকেলসগুলোর মধ্যে অড কম্বিনেশন থাকতে পারে। মানে এই অড স্টেবল নিউক্লিয়াস তোমার ম্যাসিভ বা হেভি নিউক্লিয়াসগুলোর মধ্যে কোনোদিনই অড কম্বিনেশন থাকে না। ওকে, আচ্ছা, দেখো, so today
we will try to understand the nuclear stability. So if you want to understand the nuclear stability, then you have to know the NZ graph. Okay. 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 So if along x-axis we plot number of proton Z, and along y-axis we plot number of neutron N. So experimental graph kintu eta. This graph is completely experimental graph. দেখা যায় যে সমস্ত নিউক্লিয়াইগুলোর জন্য মাস নাম্বার লেস দ্যান 20, মাস নাম্বার লেস দ্যান 20 না বলে আমি যদি বলি অ্যাটমিক নাম্বার লেস দ্যান 20, বেটার টু সে, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার জেড লেস দ্যান 20, তাদের ক্ষেত্রে দেখা যায় যে নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন হয়। The nuclei for which the atomic number is less than 20, in this case experimentally it has been shown that in this type of nucleus number of neutron is equal to number of proton. আচ্ছা, আমি যদি এখানে গ্রাফ প্লট করি তাহলে একটা স্ট্রেট লাইন যদি এই গ্রাফ পাবো, এই লাইনটা হচ্ছে n ইকুয়াল টু জেড লাইন, ঠিক আছে। তার মানে হলো যে সাপোজ এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন 20, তারপরে 40, তারপরে 60, তারপরে হলো মনে করো 80। n ইকুয়াল টু জেড লাইন মানে এই পয়েন্টের উপর কোনো লাইন যদি থাকে তাহলে সেখানে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ নিউট্রন হবে, তাহলে এখানেও 20 হবে, বুঝলে। যদি আমি এখানে একটা পয়েন্ট নিই 40-তে তাহলে এটাই 40 হবে। আচ্ছা, এখানে যদি আমি একটা পয়েন্ট নিই 60-তে তাহলে এটাও হবে আমার 60। তাহলে বুঝতে পারছো যে এই লাইনটা হচ্ছে n ইকুয়াল টু জেড লাইন, মানে এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টে নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন। দেখো নিউক্লিয়াসের ক্ষেত্রে যখন অ্যাটমিক নাম্বার লেস দ্যান 20 তখন পর্যন্ত গ্রাফটা কিন্তু সোজা থাকে, স্ট্রেট, মানে হলো যে তখন নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন থাকে। ক্লিয়ার? কেন এটা হচ্ছে? নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন কেন হচ্ছে? ওয়াই? দেখো যাদের যে সমস্ত নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার লেস দ্যান 20, this nucleus is called small nucleus, ঠিক আছে, small nucleus, okay, আচ্ছা, this is called small nucleus। আচ্ছা, তার মানে এদের মধ্যে নাম্বার অফ নিউক্লিয়ন্স কম। নিউক্লিয়াসের মধ্যে যখন নাম্বার অফ নিউক্লিয়ন্স কম হবে অটোমেটিক্যালি কী হবে বলো তো? নিউক্লিয়াসের ভলিউমটা কম হবে, নিউক্লিয়াসের সাইজটা ছোট হবে। এবার যদি নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ নিউক্লিয়াস বেশি হয়ে যায় তখন নিউক্লিয়াসটা বড় হয়ে যাবে। মনে করো এটা একটা নিউক্লিয়াস, এর মধ্যে মনে করো নাম্বার অফ নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু 10, তাহলে এর সাইজ ছোট। আর একটা নিউক্লিয়াস মনে করো এর মধ্যে নাম্বার অফ নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু সাপোজ 200, অটোমেটিক্যালি সেই নিউক্লিয়াসের সাইজও বড় হবে। তার মানে নাম্বার অফ নিউক্লিয়স যত বেশি হবে নিউক্লিয়াসের সাইজটাও তত আস্তে আস্তে বড় হবে। দ্যাট মিনস যে সমস্ত নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার লেস দ্যান 20 সেই নিউক্লিয়াসগুলোকে বলতে পারি আমি স্মল নিউক্লিয়াস। ওকে, ফাইন। আচ্ছা, দেখো সাপোজ আমি একটা এক্সাম্পল নিই, সাপোজ বোরন 5
আর 512 এর অ্যাটমিক নাম্বার জেড ইকুয়াল টু কত 5 আর নাম্বার অফ নিউট্রন সমান কত হবে এখানে 12 মাইনাস 5 ইকুয়াল টু 7 আর নাও কার্বনে 612 তাহলে এখানে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু 6 অ্যান্ড নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু অলসো 6। আচ্ছা, এবার যেমন অ্যাটমগুলোর ডিফারেন্ট এনার্জি লেভেল থাকে, একটা অ্যাটম গ্রাউন্ড লেভেলে থাকতে পারে, তার থেকে যদি বেশি এনার্জি পেয়ে যায় ও সেখান থেকে জাম্প করে ফার্স্ট এক্সাইটেড স্টেটে চলে যেতে পারে, সেখান থেকে তার থেকে যদি বেশি এনার্জি থাকে ওর মধ্যে তাহলে সেখান থেকে জাম্প করে ও সেকেন্ড এক্সাইটেড স্টেটে চলে যেতে পারে। যেরকম অ্যাটম মানে যে কোনো সাবস্টেন্সের মধ্যে অ্যাটমগুলোর ডিফারেন্ট এনার্জি লেভেল থাকে, ঠিক একইভাবে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোর ডিফারেন্ট এনার্জি লেভেল থাকে। Similar to atomic energy level, nucleons in a nucleus also has energy levels. Okay, so we all know that proton, neutron এরা কিন্তু স্পিন হাফ পার্টিকলস, এরা আসলে ফার্মিয়নস। তাহলে এরা ফলো করবে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। যদি আমি বোরনটার এনার্জি লেভেল ডায়াগ্রাম ড্র করি, তাহলে ফার্স্ট লেভেলে কটা করে থাকবে প্রোটন আর কটা করে থাকবে নিউট্রন। এখানে আমাদেরকে এই এনার্জি লেভেল ডায়াগ্রাম ড্র করার আগে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপলস। Pauli's exclusion principles, we all know, আমরা এটা জানি। According to Pauli's exclusion principles, no two particles of identical type can have in the same energy levels. দুটো পার্টিকলস তাদের যদি সব কিছু প্রপার্টি আইডেন্টিক্যাল হয় তাহলে একসঙ্গে একই এনার্জি লেভেলে থাকতে পারবে না। তাহলে এই যে ফার্স্ট এনার্জি লেভেল, এখানে কটা প্রোটন থাকবে, ঠিক আছে? আমি সিম্বল হিসাবে ইউজ করছি, আমি সাপোজ প্রোটনের সিম্বল ইউজ করছি এই স্ফিয়ার, আর নিউট্রনের সিম্বল ইউজ করছি হলো স্ফিয়ার। দেখো প্রোটনের কিন্তু দুরকম স্পিন হতে পারে, আপ স্পিন এবং ডাউন স্পিন। তাহলে আপ স্পিন যদি আমি রিপ্রেজেন্ট করি এখানে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার আপ স্পিন আর এটা হলো আমার ডাউন স্পিন। সেরকমভাবে নিউট্রনেরও আপ স্পিন আর ডাউন স্পিন। তাহলে একটা এনার্জি লেভেলে দুটো প্রোটন থাকতে পারে, একটা প্রোটনের হবে আপ স্পিন আর একটা প্রোটন হবে ডাউন স্পিন। দেখো দুটো প্রোটন কিন্তু আইডেন্টিক্যাল, কিন্তু পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে যে দুটো পার্টিকেলসের সমস্ত প্রপার্টি আইডেন্টিক্যাল, তারা একই এনার্জি লেভেলে থাকতে পারবে না। তার এখানে কিন্তু দুটো প্রোটনের সব আইডেন্টিক্যাল, শুধুমাত্র স্পিনটা আলাদা, এর স্পিন আপ আর এর স্পিন ডাউন। তাই বলে এমন করতে পারতাম না যে এই স্পিন আপ এটাও স্পিন আপ, তাহলে সেরকম দুটো প্রোটন কিন্তু একই লেভেলে থাকতে পারবে না। তাহলে আর একটা প্রোটন এখানে নিয়ে আসার সম্ভাবনা আছে কি? কেন আর একটা প্রোটন যদি এখানে বসায় তাহলে তার স্পিন হয় আপ হবে না ডাউন হবে। যদি তার স্পিন আপ হয় তাহলে এর সঙ্গে মিলে যাবে, আর যদি তার স্পিনটা যদি ডাউন হয় তাহলে এর সঙ্গে মিলে যাবে। ফলে দুটোর বেশি প্রোটন এখানে থাকা সম্ভব নয়। সিমিলারলি ম্যাক্সিমাম 2 নিউট্রন ক্যান বি ইন দিস লেভেল। ম্যাক্সিমাম দুটোই নিউট্রন থাকতে পারে। তাহলে দুটো প্রোটন দুটো নিউট্রন হয়ে গেল। আছে কটা? আমি কার করছি এখানে, আমি কিন্তু এখানে করছি এরটা, বোরনেরটা, বোরন B512, ঠিক আছে? বোরনের 5টা প্রোটন আর 7টা নিউট্রন, আর একটা লেভেল। সিমিলারলি এখানেও তাই, ঠিক আছে? আপ ডাউন আর নিউট্রন দুটো, আপ ডাউন, সেকেন্ড লেভেল ফিল আপ হয়ে গেল। এরপরে থার্ড লেভেল, তাহলে 4টে প্রোটন হয়ে গেছে। প্রোটন আর বাকি আছে কটা? প্রোটন বাকি আছে আর মাত্র একটা, প্রোটন বাকি আছে একটা, ঠিক আছে?
একটা প্রোটন বাকি আছে, তাহলে এখানে একটাই প্রোটন থাকবে, আপ বা ডাউন যা খুশি দিতে পারো। আর তারপরে আছে নিউট্রন কিন্তু এখনো 3টে আছে, তাহলে এখানে 2টো নিউট্রন হয়ে গেল, আপ আর ডাউন। খেয়াল করে দেখো এখানে কিন্তু প্রোটন কমপ্লিট হয়ে গেছে 5টা, কিন্তু নিউট্রন 6টা হয়েছে, এখন একটা বাকি আছে। তার মানে আর একটা এনার্জি লেভেল লাগবে। এই এনার্জি লেভেলে কিন্তু অনলি একটাই নিউট্রন থাকবে, তাহলে দিস ইজ দ্য নিউট্রন, আপ ডাউন যা খুশি দিতে পারো। তাহলে এই হলো বোরনের এনার্জি লেভেল ডায়াগ্রামস অফ নিউক্লিয়ন ইনসাইড দ্য নিউক্লিয়াস। নাও লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ কার্বন। সিমিলার ডায়াগ্রাম, কিন্তু কার্বনের ক্ষেত্রে 6টা প্রোটন 6টা নিউট্রন, মানে 3টে লেভেল লাগবে, 1 2 3। আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আর প্রোটন, ঠিক আছে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। দেখো কিন্তু 6টা মিলে গেল, তাহলে এখানে কিন্তু 3টে এনার্জি লেভেলে হয়ে গেল, আর এখানে 4টে এনার্জি লেভেল লাগলো। এটা হচ্ছে কার্বনের C612। তাহলে এখানে হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেল, এটা হচ্ছে সেকেন্ড এনার্জি লেভেল, এটা হচ্ছে থার্ড এনার্জি লেভেল, এটা হচ্ছে ফোর্থ এনার্জি লেভেল। আর কার্বনের ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড। তাহলে যদি আমি এখানে কোশ্চেন করি যে বোরন নিউক্লিয়াস এবং কার্বন নিউক্লিয়াসের মধ্যে কার এনার্জি বেশি, বোরন নিউক্লিয়াসের এনার্জি লেভেল 4টে পর্যন্ত আছে, তার মানে এনার্জি অফ দ্য বোরন নিউক্লিয়াস ইজ হায়ার দেন দ্য এনার্জি অফ কার্বন নিউক্লিয়াস। ঠিক আছে, বোরন নিউক্লিয়াসের এনার্জি বেশি হবে, কারণ এখানে এনার্জি লেভেলটা একটা বেশি আছে, রাইট? উই অল নো দ্যাট less energy more stability. নিউক্লিয়াসের এনার্জি যত কম হবে সেই নিউক্লিয়াসটা তত বেশি স্টেবল। ঠিক আছে, তার মানে এখানে এই দুটো নিউক্লিয়াসের মধ্যে কম্পেয়ার যদি করা হয়, দুটোরই কিন্তু মাস নাম্বার সেম, দুটোই কিন্তু মাস নাম্বার 12, কিন্তু এই দুটো নিউক্লিয়াসের মধ্যে কার্বনটা হলো স্টেবল নিউক্লিয়াস আর বোরনটা হচ্ছে আনস্টেবল নিউক্লিয়াস, বিকজ বোরন নিউক্লিয়াস হ্যাজ more energy, and we know that more the energy a nucleus has, the more the nucleus is unstable. And তাহলে আমি কম্পেয়ার করে কি বলতে পারলাম এখানে, যে এর মধ্যে এই বোরন নিউক্লিয়াসটা কিন্তু আনস্টেবল। তার মানে কি, যে স্ট্রাকচার হবে নিউক্লিয়াসের সে তো স্টেবল হতে চাইবে, তাই না? নিউক্লিয়াস তো আনস্টেবল হতে চায় না। তাহলে কি হলে নিউক্লিয়াসটার স্ট্রাকচার স্টেবল হচ্ছে? খেয়াল করে দেখো, যখন নিউট্রন নাম্বার ইজ ইকুয়াল টু প্রোটন নাম্বার হচ্ছে তখন কিন্তু নিউক্লিয়াসটা স্টেবল হচ্ছে। যখন নিউট্রন নাম্বার নট ইকুয়াল টু প্রোটন নাম্বার তখন কিন্তু নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে ফর নিউক্লিয়াস হ্যাভিং অ্যাটমিক নাম্বার লেস দ্যান 20, for the stability of the nucleus, neutron number must be equal to proton number. তাই হয়, লেস দ্যান 20-তে যে সমস্ত স্টেবল নিউক্লিয়াসগুলো নেচারে পাওয়া যায় তাদের প্রত্যেকের নিউট্রন নাম্বার ইজ ইকুয়াল টু প্রোটন নাম্বার। ওকে, আচ্ছা, তাহলে এই যে এ হলো, তাহলে ঘটনাটা কি ঘটবে? যেহেতু বোরন নিউক্লিয়াসটা আনস্টেবল, তাহলে এর কিন্তু রেডিও অ্যাক্টিভ ডিকে হবে। সো উই ক্যান অবজার্ভ হিয়ার রেডিও অ্যাক্টিভ ডিকে। দ্যাট মিনস এই যে নিউট্রনটা আছে সেটা প্রোটনে ট্রান্সফার হবে, সেই সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন এমিশন হবে। তো দেখো, নিউট্রন কনভার্ট হবে প্রোটনে, সেই সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন এমিশন হবে। ঠিক আছে, তার মানে যে নিউট্রন প্রোটনে কনভার্ট হয়
তাহলে ঘটনাটা কি ঘটছে দেখো, বোরন 512 এটা কিন্তু আনস্টেবল, ফলে এ কিন্তু থাকবে না, এর সঙ্গে সঙ্গে ডিকে হয়ে গিয়ে অন্য কিছু হয়ে যাবে। এখান থেকে যদি একটা ইলেকট্রন এমিশন হয় তাহলে অটোমেটিক্যালি যদি এর একটা নিউট্রন একটা প্রোটন হয়ে যায় তাহলে নিউট্রন নাম্বার প্রোটন নাম্বার ইকুয়াল টু 6 হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি কার্বন 612। এই যে ইলেকট্রন এমিশন দিস ইজ নোন অ্যাজ বিটা ডিকে। তার মানে কি দেখলাম যে আনস্টেবল নিউক্লিয়াসটা বিটা ডিকে হওয়ার পর হয়ে গেল স্টেবল কার্বন নিউক্লিয়াস। ওকে ওকে ফাইন। আচ্ছা, যে গ্রাফটা আমি প্লট করেছিলাম সেই গ্রাফটা ছিল এনজেড যে গ্রাফ, ইম্পর্টেন্ট গ্রাফ, দিস ইজ এনজেড গ্রাফ। along x-axis number of proton, along x-axis number of neutron। তাহলে এটা হচ্ছে আমার n equal to z লাইন, n equal to z লাইন। আচ্ছা, তাহলে মোটামুটিভাবে এটা যদি হয় 20 তাহলে এই সোজা করে এটাও হবে 20, এটা যদি হয় আমার 40 তাহলে এই সোজা করে এটা হবে আমার 40, এটা যদি হয় আমার 60 তাহলে এই সোজা করে এটা হবে আমার 60, হয়ে গেল। তাহলে 20 পর্যন্ত n equal to z, ঠিক আছে গ্রাফটা। তারপরে দেখা যাচ্ছে যে যখন নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার z গ্রেটার দ্যান 20 হয়ে যাচ্ছে তখন কিন্তু আর n equal to z থাকছে না, ঠিক আছে। তখন আস্তে আস্তে নিউট্রন নাম্বার n গ্রেটার দ্যান z হয়ে যাবে। মানে যখন অ্যাটমের অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 20 হবে সে সমস্ত অ্যাটমগুলোর ক্ষেত্রে আর কিন্তু নিউট্রন নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বার আর থাকবে না, তখন আস্তে 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 নিউট্রন নাম্বারটা প্রোটন নাম্বারের থেকে বেশি হতে থাকবে। যত অ্যাটমিক নাম্বার বাড়বে তত নিউট্রন নাম্বারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, সো তার গ্রাফটা কেমন হবে তাহলে দেখো, এই পর্যন্ত সেম এ লাইন, তারপরে আস্তে আস্তে ডিফারেন্স হলো। দিস ইজ দ্য গ্রাফ হিয়ার, দিস গ্রাফ ইজ নোন অ্যাজ স্টেবিলিটি কার্ভ। দেখতেই পাচ্ছ যে এখানে যদি বলি আমি যে পার্টিকুলার এই ভ্যালুর জন্য 40-এর জন্য, এই 40-এর জন্য এটা হচ্ছে 40, তাহলে এখানে কি নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 40, কিন্তু সেই ভ্যালুতে নাম্বার অফ নিউট্রন কি 40 আছে? নাম্বার অফ নিউট্রনস এই পয়েন্টে কত হয়ে গেছে, এইখানে পৌঁছাচ্ছে। তা দেখো নাম্বার অফ নিউট্রন কিন্তু গ্রেটার দ্যান 40। তাহলে বুঝতেই পারছো যে যত তুমি জেড ভ্যালু বাড়বে তত কিন্তু নিউট্রন নাম্বার এবং প্রোটন নাম্বারের মধ্যে গ্যাপটাও বাড়বে, তত নিউট্রন নাম্বারটা আস্তে 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 বাড়তেই থাকবে। হোয়াই দিস ইজ হ্যাপেনিং, ঠিক আছে। যে সমস্ত নিউক্লিয়াসের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 20, দিস নিউক্লিয়াস ইজ কল্ড লার্জ নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে মেনলি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে মেনলি থাকে নিউট্রন আর প্রোটন। তাহলে এই হলো, যদি সাপোজ নিউক্লিয়াসের মধ্যে 10টা প্রোটন 10টা নিউট্রন থাকে তাহলে নিউক্লিয়াসটা ছোট, তাহলে প্রোটনগুলোকে আমি ভরাট করা স্ফিয়ার দিয়ে রিপ্রেজেন্ট করছি। 10টা প্রোটন, ঠিক আছে, 10টা প্রোটন, 4, 8, 9, 10,
আর 10টা নিউট্রন, 1 2 3 4 5 6 7 8 9 10। এই নিউট্রন এবং প্রোটনগুলো কিন্তু নিউক্লিয়াসের একটা স্মল স্পেসের মধ্যে একদম গ্যাদারিং করে আছে, হাইলি কনসেন্ট্রেটেড ফর্মে আছে, খুবই ঠাসাঠাসি করে আছে বলতে পারো তুমি। এখন we all know that proton has a positive charge and neutron has a zero charge. তাহলে according to Coulomb's law, পজিটিভ চার্জ পরস্পরকে রিপিল করবে। তাহলে প্রোটনের মধ্যে যদি পজিটিভ চার্জ পরস্পরকে রিপিল করে তাহলে ওরা পরস্পরকে ঠেলে দূরে সরিয়ে দেবে, ফলে নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা। কিন্তু নিউক্লিয়াসটা এত স্ট্রংলি ওরা বাউন্ড কেন? অ্যাকর্ডিং টু Coulomb repulsion force, the proton and proton should repel each other. That is why they should move away from each other. That is why this nucleus should break. But why the nucleons is strongly bounded inside the nucleus? এত স্ট্রংলি বাউন্ডেড হলো কি করে তাহলে? তার মানে বোঝা যাচ্ছে যে এই নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়নসগুলোর মধ্যে এই কুলম্বিক ফোর্স ছাড়াও অন্য ফোর্স আছে। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নসগুলো দু রকমের ফোর্স কাজ করে। নাম্বার ওয়ান হলো নাম্বার ওয়ান ইজ কুলম্বিক রিপালশন ফোর্স, আর নাম্বার টু আর একটা ফোর্স কাজ করে যে ফোর্সটাকে বলা হয় নিউক্লিয়ার ফোর্স। দেখো কুলম্বিক রিপালশন ফোর্সের সঙ্গে পরিচয় আমাদের সকলেরই আছে। দিস ইজ ইলেকট্রিক ফোর্স, ওকে। বাট নিউক্লিয়ার ফোর্স কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ফোর্স। দেখো বলা হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে কুলম্বিক রিপালশন ফোর্স ছাড়াও একটা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স থাকে। দিস ফোর্স ইজ কল্ড নিউক্লিয়ার ফোর্স। এটা কিন্তু অনলি অ্যাট্রাকশন, নিউক্লিয়ার ফোর্স রিপালশন হয় না, অনলি অ্যাট্রাকশন। এবং এই ফোর্সটা প্রচণ্ড স্ট্রং, অ্যান্ড স্ট্রংগেস্ট নোন ফোর্স ইন নেচার ইজ নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার? কিন্তু এই ফোর্সটা অনলি শর্ট রেঞ্জ ফোর্স। শর্ট রেঞ্জ ফোর্স মানে 10⁻⁻15 মিটার অথবা তার থেকে কম ডিস্টেন্সের মধ্যেই এই ফোর্সটা কাজ করে। যদি দুটো নিউক্লিয়ন্সের মধ্যে ডিস্টেন্স গ্রেটার দ্যান 10⁻⁻15 মিটার হয়ে যায় তাহলে কিন্তু এই টাইপের নিউক্লিয়ার ফোর্সের কোনো এক্সিস্টেন্স নেই। বাট কুলম্বিক ফোর্সের এক্সিস্টেন্স তখনও থাকবে। নিউক্লিয়ার ফোর্স ইজ এ শর্ট রেঞ্জ ফোর্স, রাইট? তার মানে যেহেতু নিউক্লিয়াসের ডায়ামিটার মোটামুটিভাবে 10⁻⁻15 মিটার রেঞ্জের, তার মানে নিউক্লিয়াসের মধ্যে যখন পার্টিকেলসগুলো থাকে, নিউক্লিয়াসগুলো, তখন কিন্তু তাদের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করবে, যেটা হচ্ছে অ্যাট্রাকশনস। তাহলে ভালো করে বোঝো, এই নিউক্লিয়ার ফোর্সটা কিন্তু চার্জ ইন্ডিপেন্ডেন্ট। মানে নিউট্রনের সঙ্গে নিউট্রনেরও অ্যাট্রাকশন হবে, নিউট্রনের সঙ্গে প্রোটনেরও অ্যাট্রাকশন হবে, আবার প্রোটনের সঙ্গে প্রোটনের অ্যাট্রাকশন হবে, আবার প্রোটনের সঙ্গে নিউট্রনের অ্যাট্রাকশন হবে, সবই হবে। বুঝতে পারলে? তার মানে দেখো নিউট্রনের চার্জ 0, নিউট্রনের চার্জ 0, তাহলে তো দুটোরই চার্জ 0, তাহলে তো কুলম্বিক ফোর্স তো না থাকার কথা, কিন্তু নিউক্লিয়ার ফোর্স থাকবে। তার মানে কি বলতে চাইছি আমি? নিউক্লিয়ার ফোর্স ইজ চার্জ ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়ন্সগুলোর মধ্যে কি কি ফোর্স কাজ করছে? কুলম্বিক রিপালশন ফোর্স নাম্বার 1, যে ফোর্সটা কিন্তু শুধুমাত্র প্রোটনে ফোর্স। এই ফোর্সটা কিন্তু নিউট্রনের সঙ্গে নেই, তার কারণ এই ফোর্সটা কিন্তু চার্জ ডিপেন্ডেন্ট। যেহেতু নিউট্রনের চার্জ 0, তাহলে কিন্তু এই ফোর্সটা থাকলো না। আচ্ছা, এই ফোর্স কি চাইছে? যে প্রোটনগুলোকে ঠেলে দূরে সরিয়ে দেব, ফলেও নিউক্লিয়াসটাকেও ব্রেক করতে চাইছে, ভেঙে ফেলতে চাইছে। কিন্তু নিউক্লিয়ার ফোর্স কি চাইছে? নিউক্লিয়ার ফোর্স কিন্তু অ্যাট্রাকশন। তাহলে
কুলম্বিক রিপালশন ফোর্স প্রোটনগুলোকে রিপিল করছে, আর নিউক্লিয়ার ফোর্স সমস্ত নিউক্লিয়নগুলোকে স্ট্রংলি অ্যাট্রাক্ট করছে। এখন জোর কার বেশি? এই দুটো ফোর্সের মধ্যে নিউক্লিয়ার ফোর্স অনেক অনেক স্ট্রং। আমি একটু আগে বললাম যে স্ট্রংগেস্ট নোন ফোর্স ইন নেচার ইজ নিউক্লিয়ার ফোর্স। অটোমেটিক্যালি নিউক্লিয়ার ফোর্সের জোর বেশি হবে, ফলে কুলম্বিক রিপালশন থাকা সত্ত্বেও নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলো একদম টাইটলি বাউন্ড থাকবে, একদম প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড হয়ে একদম এক জায়গায় গুছিয়ে থাকবে, একদম প্যাকড হয়ে থাকবে, একদম ডেন্স হয়ে থাকবে, রাইট? সো দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য স্টেবিলিটি অফ দ্য নিউক্লিয়াস। এবার ওকে, সো দিস ইজ দ্য রিজন বিহাইন্ড স্টেবিলিটি। সো নাও যদি লার্জ নিউক্লিয়াস হয়ে যায়, সেক্ষেত্রে ধরে নিচ্ছি যে কোনো নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 50 আর নাম্বার অফ নিউট্রন ইজ অলসো ইকুয়াল টু 50, তার মানে লার্জ নিউক্লিয়াস। তাহলে সেই নিউক্লিয়াসটা কি এতটুকু সাইজ হবে? হবে না, বড় সাইজ হবে। তাহলে বড় সাইজের মধ্যে অতগুলো আমি দেখাতে পারবো না। হ্যাঁ, গ্যাদারিং করে কিন্তু প্রোটনগুলো আছে সব। ওকে, ফাইন। ওকে, আমি জাস্ট কিছু দেখাচ্ছি, তাহলে কিন্তু সাইজ বড় হয়ে গেছে। দেখো, এবার দেখো, যখনই নিউক্লিয়াসের সাইজটা বড় হয়ে গেছে, তখনই কিন্তু নিউক্লিয়নগুলোর মধ্যে সেপারেশন ডিস্টেন্সটা বড় হয়ে গেছে। তা এখানে আমি একটু আগেই বললাম যে নিউক্লিয়ার ফোর্স ইজ এ শর্ট রেঞ্জ ফোর্স। তাহলে অটোমেটিক্যালি এই একটা নিউক্লিয়ন আর এই দূরের একটা নিউক্লিয়ন, এদের মধ্যে নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স সেটা কিন্তু এখন কমে যাবে, প্রায় থাকবে না বললেই চলে, যেহেতু ডিস্টেন্স বেড়ে গেছে। অটোমেটিক্যালি কী হবে দেখো, এখানে কিন্তু নিউক্লিয়ার ফোর্সটা উইক হয়ে যাচ্ছে। নিউক্লিয়ার ফোর্স বিকাম উইক, ঠিক আছে, দুর্বল হয়ে গেল। কিন্তু কুলম্বিক রিপালশন ফোর্স সেটা কিন্তু উইক হবে না, কেননা নাম্বার অফ প্রোটন বেড়েছে, ফলে রিপালশনটারও বাড়বে। তো ব্যাপারটা কি দাঁড়ালো, নিউক্লিয়াস যখন লার্জ হলো তখন নিউক্লিয়ার ফোর্সটা উইক হলো, কিন্তু কুলম্বিক রিপালশন ফোর্সটা স্ট্রং হলো। তাহলে এখন জোর কার বেশি? এখন কে ডোমিনেট করবে? ইন দিস কেস দ্য কুলম্বিক রিপালশন ফোর্স উইল ডোমিনেট। এখন এর জোর বেশি। অটোমেটিক্যালি কি হবে, ফলে তাহলে কিন্তু নিউক্লিয়াসগুলো সেপারেট হয়ে যাবে, অটোমেটিক্যালি নিউক্লিয়াসটা ব্রেকডাউন হয়ে যাবে, অটোমেটিক্যালি নিউক্লিয়াসের স্টেবল স্ট্রাকচার থাকলো না। তাহলে আমি যদি নিউক্লিয়াসের স্ট্রাকচারটাকে স্টেবল রাখতে চাই, তাহলে কিন্তু আমাকে এখানে নিউট্রন নাম্বার বাড়াতে হবে। যদি এখানে নিউট্রন নাম্বার বাড়ে n গ্রেটার দ্যান জেড হয়, ঠিক আছে, তাহলে কি হবে দেখো, নিউট্রন নাম্বার বেড়ে যাওয়ার জন্য কিন্তু কুলম্বিক রিপালশন বাড়বে না, বিকজ নিউট্রন হ্যাজ জিরো চার্জ। কিন্তু নিউট্রন নাম্বার বেড়ে যাওয়ার জন্য নিউক্লিয়ার ফোর্সটা কিন্তু বাড়বে একটু। অটোমেটিক্যালি কি হবে, যেখানে কুলম্বিক ফোর্সটা ডোমিনেট করছিল, ফলে এই নিউট্রন নাম্বার বেড়ে যাওয়ার জন্য যেটুকু ঘাটতি হচ্ছিল সেটুকু কম্পেনসেট করবে এই নিউট্রন নাম্বারটা, ফলে কিন্তু নিউক্লিয়ার ফোর্সটা এবার কুলম্বিক ফোর্সের থেকে বেশি হয়ে যাবে। তাহলে নিউক্লিয়ার ফোর্সটা যখনই কুলম্বিক ফোর্সের থেকে বেশি হয়ে গেল, তখনই কিন্তু নিউক্লিয়াসটা আবার স্টেবল হয়ে গেল। সো ফর লার্জ নিউক্লিয়াস, for the stability of the nucleus, for the permanent structure of the nucleus, the neutron number must be greater than proton number. If for large nucleus neutron number is equal to proton number, this nucleus will be unstable and it will decay to another stable one. Okay, so this is the reason behind stability. Okay, so ধরে নিচ্ছি যে তার মানে যদি কোনো একটা নিউক্লিয়াসের
নিউট্রন নাম্বার আর প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার যদি গ্রাফের এই লাইনের উপর পড়ে তাহলে কিন্তু সেই নিউক্লিয়াসটা স্টেবল। ক্লিয়ার? যদি কোনো একটা নিউক্লিয়াসের নিউট্রন নাম্বার প্রোটন নাম্বার প্লট করলে দেখা গেল যে গ্রাফ থেকে একটু নিচে এরকম জায়গায় এইরকম একটা পয়েন্ট পেলাম, তাহলে কিন্তু সেই পয়েন্টটা যে স্টেবিলিটি কার্ভ সে লাইনে পড়লো না, তাহলে কিন্তু সেই নিউক্লিয়াসটা আনস্টেবল। ঠিক আছে? আনস্টেবল মানে ওর রেডিও অ্যাক্টিভ ডিকে হবে, হয় বিটা ডিকে হবে, নাহলে আলফা ডিকে হবে, হয় পজিট্রন এমিশন হবে, নাহলে ইলেকট্রন এমিশন হবে। হওয়ার পর সে স্টেবল পার্টিকেলস আসবে এই লাইনের উপর যাদের এ হবে সেটা। তার মানে আমি একটা পার্টিকুলার অ্যাটমিক নাম্বারের জন্য 50-র জন্য যা খুশি নিউট্রন নাম্বার আর যা খুশি প্রোটন নাম্বার বলতে পারি না, কেননা যা খুশি নিউট্রন নাম্বার আর যা খুশি প্রোটন নাম্বার হলে কিন্তু নিউক্লিয়াসটা স্টেবল হবে না। সেই নিউট্রন নাম্বার এবং প্রোটন নাম্বারটাই অ্যালাউড হবে যে নিউট্রন নাম্বার প্রোটন নাম্বার নিউক্লিয়াসের মধ্যে থাকলে নিউক্লিয়াসটা স্টেবল স্ট্রাকচার পাবে, সেটাই অ্যালাউড হবে, অন্য কম্বিনেশনগুলো অ্যালাউড হবে না। ওকে ওকে, তাহলে this is the reason behind this. Now try to understand another important topic of nuclear structure, which is called nuclear force. Nuclear force. নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোকে স্ট্রংলি বাউন্ড করে রাখে কে? নিউক্লিয়ার ফোর্স। এই ফোর্সটার কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। নাম্বার 1 প্রপার্টি হলো যে নিউক্লিয়ার ফোর্স ইজ এ শর্ট রেঞ্জ ফোর্স, ভেরি শর্ট। মানে যদি ডিস্টেন্স আর লেস দ্যান ইকুয়াল টু 10⁻⁻15 মিটার হয় তাহলে এই ফোর্সটা কাজ করবে। যদি ডিস্টেন্স 10⁻15 মিটারের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই ফোর্সের কোনো এক্সিস্টেন্স নেই। যেমন আমি একটা এক্সাম্পল দিই যে মোটামুটিভাবে নিউক্লিয়াসের ডায়ামিটার কত হয়? 10⁻15 মিটার রেঞ্জেই হয়। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে প্রান্তেই থাকুক না কেন নিউক্লিয়নগুলো, তাদের মধ্যেকার সেপারেশন কিন্তু এর থেকে কমই হবে। ফলে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোর মধ্যে কিন্তু নিউক্লিয়ার ফোর্স কাজ করবে। কিন্তু ধরে নিচ্ছি যে এটা একটা নিউট্রন, এটা একটা, আচ্ছা সাপোজ দিস ইজ এ নিউট্রন অ্যান্ড দিস ইজ এ নিউট্রন। যদি এদের মধ্যেকার সেপারেশন মনে করো 10⁻⁻15 মিটার, তাহলে এদের মধ্যে একটা স্ট্রং ফোর্স কাজ করবে। সেই ফোর্সটা কি? নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং অ্যাট্রাকশন, এই দুটো পার্টিকেলস পরস্পরকে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করবে। কিন্তু যদি আমি এই নিউট্রন আর এই নিউট্রনটাকে একটু সরিয়ে মনে করে এখানে নিয়ে আসলাম আর এটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে এদের মধ্যেকার যে ডিস্টেন্স সেটা কিন্তু 10⁻15 মিটারের থেকে বেশি হয়ে গেল। তখন এদের মধ্যে ফোর্স হয়ে যাবে 0। ভালো করে বোঝো। তাহলে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে স্ট্রং ফোর্স, ওর থেকে একটু দূরে হলেই কোনো ফোর্সই নেই। আর নিউক্লিয়ার ফোর্সটার এটা পিকিউলিয়ার বিহেভিয়ার। এটা মানে একদম অ্যাকচুয়ালি এই টাইপের বিহেভিয়ার মানে রিয়েল লাইফের কোনো ফোর্স আমরা অবজার্ভ করি না। মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে যে সাপোজ প্রোটনে রিপালশন হয়, কিন্তু যখন প্রোটন ডিস্টেন্স 10⁻15 মিটারের থেকে কম তখন কিন্তু প্রোটনে শুরু হয়ে যাবে স্ট্রং অ্যাট্রাকশনস। ওকে, তো সো নিউক্লিয়ার ফোর্স ইজ এ শর্ট রেঞ্জ ফোর্স, রাইট? আচ্ছা,
নেক্সট প্রপার্টি হচ্ছে যে এর স্যাচুরেশন ইফেক্ট আছে। মানে এ একটা প্রোটন, তার সারাউন্ডিংয়ে কিছু পার্টিকেলস নিউট্রন প্রোটন এদেরকে অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ, কিন্তু এর একটু দূরে গেলেই এর সঙ্গে এর অ্যাট্রাকশনের নেই। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে একটা পার্টিকেলস তার সারাউন্ডিং পার্টিকেলসগুলো দিয়ে স্যাচুরেট হয়ে যায়। ফলে কোনো একটা নিউক্লিয়স যদি স্যাচুরেট হয়ে যায় তাহলে সে তার রেঞ্জের বাইরে অন্য একটা পার্টিকেলসের সঙ্গে তার অ্যাট্রাকশনটা থাকে না। তার নিউক্লিয়ার ফোর্সের একটা স্যাচুরেশন প্রপার্টি আছে। নাম্বার 2, প্রপার্টি নাম্বার 3 ইজ নিউক্লিয়ার ফোর্স ইজ চার্জ ইন্ডিপেন্ডেন্ট। দেখো কার চার্জ পজিটিভ, কার চার্জ নেগেটিভ, কার চার্জ জিরো, তার উপর কিন্তু নিউক্লিয়ার ফোর্স ডিপেন্ড করে না। দেখো প্রোটনেও কিন্তু স্ট্রং অ্যাট্রাকশন হয় নিউক্লিয়ার ফোর্স। তাহলে নিউট্রনে তার নিউট্রনে তো কোনো চার্জ নেই, তাহলে তবুও তো অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। তার মানে কি বুঝলাম এখান থেকে, যে নিউক্লিয়ার ফোর্স ইজ এ চার্জ ইন্ডিপেন্ডেন্ট ফোর্স। এগুলো মোটামুটিভাবে সাম ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ নিউক্লিয়ার ফোর্স। অ্যাকচুয়ালি এই নিউক্লিয়ার ফোর্সটা কাজ করে কিভাবে, দিস ইজ ইম্পর্টেন্ট। সো নাও we will try to understand the Meson theory of nuclear forces. Meson theory of nuclear forces. আচ্ছা, কোন একটা মলিকুলের মধ্যে অ্যাটমগুলো কিভাবে বাউন্ড হয়। সাপোজ HCl মলিকুল, কি হয় এখানে, হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে H+ আয়ন হয়, আর ক্লোরিন ওই ইলেকট্রনটা নিয়ে নেয়, দিয়ে Cl- আয়ন হয়। যেহেতু এটা হওয়ার কারণ হলো যে এবার H+- অ্যাট্রাকশন হয়, +- অ্যাট্রাকশন হওয়ার জন্য এরা কম্বাইন্ড হয়ে যায়, কম্বাইন্ড হয়ে তৈরি হয় HCl মলিকুল। তাহলে এই যে HCl মলিকুল, এর মধ্যে কিন্তু H অ্যাটম এবং Cl অ্যাটমের মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকশন আছে। সেই অ্যাট্রাকশনটা কেমন অ্যাট্রাকশন, এই অ্যাট্রাকশনটা কিন্তু ইলেকট্রিক নেচারের অ্যাট্রাকশন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রিক বা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনস। এই অ্যাট্রাকশনটা কিন্তু কুলম্বস ল দিয়ে তুমি মেজারমেন্ট করতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি অ্যাট্রাকশনটা কেন অ্যারাইজ করছে, এই H অ্যাটম এবং ক্লোরিন অ্যাটমের মধ্যে কিছু একটা এক্সচেঞ্জ হচ্ছে। কি এক্সচেঞ্জ হচ্ছে, H অ্যাটম ইলেকট্রন রিলিজ করেছে, আর ক্লোরিন সেই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করেছে। তাহলে এদের মধ্যে কি এক্সচেঞ্জ হলো, ইলেকট্রন এক্সচেঞ্জ হলো। ফলে H অ্যাটম এবং ক্লোরিন অ্যাটমের মধ্যে এই যে ইলেকট্রনের এক্সচেঞ্জ, এই ইলেকট্রনের এক্সচেঞ্জের মাধ্যমে এরা পরস্পরকে স্ট্রংলি অ্যাট্রাক্ট করছে। তাহলে এখান থেকে আমি কনক্লুশনে আসতে পারি যে একটা বডি আর একটা বডিকে যখন অ্যাট্রাক্ট করে তখন কিন্তু সে দুটো বডির মধ্যে কোনো পার্টিকেলের এক্সচেঞ্জ হয়। উইদাউট দ্য এক্সচেঞ্জ অফ পার্টিকলস নো বডি ক্যান অ্যাট্রাক্ট ইচ আদার। একদম ইম্পর্টেন্ট কনক্লুশন আমি বলছি এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। যদি বলা হচ্ছে যে যদি এই বডিটাকে অ্যাট্রাক্ট করে, তার মানে এই অ্যাট্রাকশানটা হওয়ার জন্য এই বডি দুটোর মধ্যে কোনো একটা পার্টিকেলের এক্সচেঞ্জ হতে হবে। মানে কোনো একটা পার্টিকেলস এই বডি থেকে বেরিয়ে ওই বডিতে ঢুকতে হবে, বা ওই বডি থেকে বেরিয়ে এই বডিতে ঢুকতে হবে। উইদাউট দ্য এক্সচেঞ্জ অফ পার্টিকেলস there cannot be any attraction force between two particles. তাহলে সিমিলারলি আমি এখান থেকে কনক্লুশনে আসতে পারি যে তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ার ফোর্স, তার মানে এই যে নিউট্রন অ্যাট্রাকশন, তারপরে নিউট্রন অ্যাট্রাকশন, তারপরে হচ্ছে তোমার প্রোটন অ্যাট্রাকশনস, এই স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স যে এদের মধ্যে কাজ করছে, তাহলে এদের মধ্যে কিসের এক্সচেঞ্জ হচ্ছে,
প্রথমে এটা এক্সপ্লেন করার চেষ্টা করেছিল সায়েন্টিস্ট হাইজেনবার্গ in the year 1932. In the year 1932, scientist Heisenberg tried to explain the matter. সে বলল যে এদের মধ্যে ইলেকট্রনের এক্সচেঞ্জ হয়, হয় ইলেকট্রন নাহলে পজিট্রন। ঠিক আছে, ঠিক যেমনভাবে মলিকুলের মধ্যে হচ্ছে ইলেকট্রন এক্সচেঞ্জ, বলছে যে অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলোর মধ্যেও কিন্তু ইলেকট্রন এক্সচেঞ্জ হয়। হাইজেনবার্গের এই থিওরি দিয়ে আমরা যে ফোর্স বের করলাম, বিটা ডিকে হওয়ার পর যে ফোর্স কাজ করবে বিটা ডিকে হওয়ার জন্য দুটো নিউক্লিয়নের মধ্যে, সেই ফোর্সটা কিন্তু নিউক্লিয়ার ফোর্সের থেকে অনেক কম হচ্ছে। নিউক্লিয়ার ফোর্সটা স্ট্রংগেস্ট ফোর্স, কিন্তু বিটা ডিকে হওয়ার ফলে ততটা স্ট্রংগেস্ট ফোর্স হবে না, ওর 1,00,000 ভাগের 1 ভাগও স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে না বিটা ডিকে। তার মানে হাইজেনবার্গসের এই যে কনসেপ্ট ইলেকট্রন এক্সচেঞ্জ হয় বা পজিট্রন এক্সচেঞ্জ হয়, দিস ইজ টোটালি রং। পরবর্তীকালে চলে আসলেন জাপানি সায়েন্টিস্ট হিদেকি ইউকাওয়া। ইউকাওয়া বলল যে এদের মধ্যে কিন্তু ইলেকট্রন পজিট্রন এক্সচেঞ্জ হয় না, এদের মধ্যে এমন একটা পার্টিকেলের এক্সচেঞ্জ হয় যার মাস হলো নিউট্রনের মাস এবং প্রোটনের মাসের মাঝামাঝি। ঠিক আছে, এদের মধ্যে এমন একটা পার্টিকেলস এক্সচেঞ্জ হয় যার মাস ইলেকট্রনের মাস অ্যান্ড নিউক্লিয়ন্সের মাসের মাঝামাঝি। ঠিক আছে, এই পার্টিকেলসটা কিন্তু তখন পর্যন্ত আমাদের ওই পার্টিকেলসের সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। সেই পার্টিকেলসগুলো আসলে এই ইউকাওয়া এটা বললেন 1935। সেই পার্টিকেলসটা আসলে কি এক্সচেঞ্জ হয়, এদের মধ্যে এক্সচেঞ্জ হয় পাই মেজন্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি এদের মধ্যে এক্সচেঞ্জ হয় পাই মেজন্স, যাকে শর্টে বলা হয় পায়ন। দেখো 3 রকমের পাই মেজন্স আছে, পাই প্লাস, পজিটিভ পায়ন, নেগেটিভ পায়ন আর নিউট্রাল পায়ন। এই 3 রকম পার্টিকেলসের এক্সচেঞ্জ হয় নিউক্লিয়সগুলোর মধ্যে, তার ফলে এরা স্ট্রংলি অ্যাট্রাক্ট করে। ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে সাপোজ এখানে একজন ব্যক্তি আছে, ঠিক আছে, সে একটা বলকে এদিকে ছুড়ে দিচ্ছে, আর এখানে আর একজন ব্যক্তি আছে, সে এই বলটাকে ক্যাচ করছে। আমার দিকে একজন ছুড়ে দিচ্ছে, আমি এটাকে ক্যাচ করছি। তাহলে আমি ক্যাচ করার পর কি হবে, ধাক্কা খেয়ে পিছনে সরে যাব, এরকম। ফলে আমরা কিন্তু সেক্ষেত্রে কিন্তু পরস্পর থেকে দূরে সরে যাব। কিন্তু যদি অন্য ঘটনা একটা ঘটে, যে এখান থেকে একটা বল বেরোলো, বলটা কিন্তু এই হাতেই নিয়ে আছে, এর খুব দরকার এই বলটা, যদি এর হাত থেকে এটাকে টেনে নেয়, মানে ওর হাতে আছে বলটা, আমি ওর কাছ থেকে টেনে নিচ্ছি, তাহলে কি ঘটনা ঘটবে দেখো। আবার এর হাতের যে বলটা ওর কাছ থেকে টেনে নিচ্ছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা পরস্পরের কাছে যাব। এটা হচ্ছে অ্যাট্রাকশনস। তার মানে নিউক্লিয়ন্সের মধ্যে কিন্তু নিউট্রন প্রোটন থেকে এই পাইমেজন্স পার্টিকেলগুলো বেরোয়, আর আরেকটা নিউক্লিয়ন সেটাকে টেনে নেয়, ফলে ওদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে। আরেকটু ডিটেলসে পড়লে ব্যাপারটা বোঝা যাবে ঠিকঠাক। দেখো সাপোজ আচ্ছা দেখো, সাপোজ একটা নিউট্রন বলছে নিউট্রনটা প্রোটনে কনভার্ট হবে। নিউট্রন প্রোটনে কনভার্ট হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা পাই মাইনাস পার্টিকেলস রিলিজ হবে, রাইট? আচ্ছা, এবার প্রোটন কি করবে, এই পাই মাইনাসকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করার পর সে নিউট্রন হয়ে যাবে। তাহলে পাই মাইনাস পার্টিকেলটা নিউট্রন থেকে বেরিয়ে প্রোটনে ঢুকে গেল, ফলে এদের মধ্যে কিন্তু মোমেন্টামের ট্রান্সফার হলো। এই পাই মাইনাসের তো একটা মোমেন্টাম আছে, তাহলে এদের মধ্যে একটা মোমেন্টামের ট্রান্সফার হলো। মোমেন্টামের ট্রান্সফার হওয়ার জন্য এই নিউট্রন এবং প্রোটনের মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, সেটাই হলো নিউক্লিয়ার ফোর্সেস। তাহলে এখানে এই দুটো
প্রোটন এবং নিউট্রনের মধ্যে এক্সচেঞ্জ পার্টিকেল কোনটা? পাই মাইনাস। ওকে, তাহলে ঘটনাটা আরেকটু ডিটেলসে যদি বলি, তাহলে দেখো সাপোজ টাইম টি ইকুয়াল টু 0, একদম স্টার্টিংয়ে এটা হচ্ছে আমার প্রোটন, ঠিক আছে, এটা হলো আমার নিউট্রন। মনে করো প্রোটন এবং নিউট্রনের মধ্যে সেপারেশন হচ্ছে আর। একদম শুরুতেই এই প্রোটন থেকে, একটু আগে দেখালাম আমি যে প্রোটন থেকে হতে পারে এরকম যে প্রোটন থেকে একটা প্রোটনটা নিউট্রনে কনভার্ট হতে পারে, সে সঙ্গে সঙ্গে একটা পাই প্লাস এমিশন হবে। মনে করো এই প্রোটন থেকে একটা পাই প্লাস এমিশন হয়েছে, পাই প্লাস। তাহলে পাই প্লাস এমিশন হওয়ার পর এ তো আর প্রোটন থাকবে না, এ হয়ে গেল নিউট্রন। এবার এখান থেকে বেরিয়ে গেল কি আমার পাই প্লাস। এই পাই প্লাস পার্টিকেলটা কত বেগে ছুটবে? পাই প্লাস পার্টিকেলটা কিন্তু সি বেগে ছুটবে। এই নিউট্রন কিন্তু ওকে টানবে একদম, এই পাই প্লাস পার্টিকেলটাকে কিন্তু নিউট্রন টানবে। কিন্তু সঙ্গে সঙ্গে তো আর নিউট্রন ওকে পেয়ে যাবে না, কেননা নিউট্রন থেকে এই প্রোটন থেকে এমিশন হওয়ার পর এখানে পৌঁছবে, তারপর তো নিউট্রন ওকে অ্যাবজর্ব করবে। তাহলে এই যাচ্ছে 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 যাচ্ছে, এক সময় কী হলো বলো তো? এক সময় সাপোজ এটা আমার নিউট্রন, এটা হচ্ছে আমার নিউট্রন আছে এখনও, এই পাই প্লাসটা সাপোজ এই নিউট্রনের কাছে রিচ করে গেছে। এবার কি হবে? এবার করবে কি, এই নিউট্রনটা এই পাই প্লাসকে অ্যাবজর্ব করে নেবে। এই রিয়াকশানটা হবে নিউট্রন প্লাস। তাহলে প্রথম রিয়াকশানটা কি ছিল? ফার্স্ট রিয়াকশানটা ছিল প্রোটন থেকে কনভার্ট হলো নিউট্রন, সেই সঙ্গে সঙ্গে পাই প্লাসের এমিশন হলো। আর পরেরটাই কি হবে? নিউট্রন সেই পাই প্লাসকে অ্যাবজর্ব করবে, করে তৈরি হয়ে যাবে প্রোটন। তাহলে এরপরের ঘটনা কি ঘটছে দেখো, নিউট্রনটা নিউট্রন থাকলো, আর এ পাই প্লাস অ্যাবজর্ব করার পর হয়ে যাবে প্রোটন। তাহলে অ্যাকচুয়ালি এই প্রোটন আর নিউট্রন কন্টিনিউয়াসলি নিউট্রন থেকে প্রোটন হচ্ছে, আর প্রোটন থেকে নিউট্রন হচ্ছে, নিউট্রন থেকে প্রোটন হচ্ছে, প্রোটন থেকে নিউট্রন হচ্ছে। আর নিউট্রন থেকে প্রোটন আর প্রোটন থেকে নিউট্রন হওয়ার ফলে ওদের মধ্যে পাইওন এক্সচেঞ্জ হচ্ছে, পাই প্লাস পাই মাইনাস এক্সচেঞ্জ হচ্ছে। এই পাই প্লাস পাই মাইনাস এক্সচেঞ্জ হওয়ার ফলে ওদের মধ্যে একটা স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, সেই ফোর্সটাই হলো নিউক্লিয়ার ফোর্স। ওকে, দিস ফোর্স ইজ নোন অ্যাজ নিউক্লিয়ার ফোর্স, রাইট? This force is known as nuclear force. ওকে, কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে মাথায় রাখতে হবে যে এই যে প্রোটন থেকে একটা পাই মেজন বেরিয়ে গেল, তাহলে তো প্রোটনের মাস কমে যাওয়ার কথা। কিন্তু আমরা কোনো সময় প্রোটনের মাস মেজারমেন্ট করে কোনো অবস্থাতেই প্রোটনের মাসের কোনো চেঞ্জ দেখতে পাই না। তাহলে কেন? তার মানে তো এখানে এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল ভায়োলেট হচ্ছে। যখন পাই প্লাস এমিশন হবে সেই মুহূর্তে যদি প্রোটনটার মাস মাপি, তাহলে তো প্রোটনের মাস কমে যাওয়ার কথা। কিন্তু কোনো মোমেন্টে প্রোটনের মাসের কোনো চেঞ্জ আমরা দেখতে পাই না, বা কোনো মোমেন্টে নিউট্রনের মাসের চেঞ্জ আমরা দেখতে পাই না। হোয়াই দিস ইজ হ্যাপেনিং? এটা এক্সপ্লেন করার জন্য প্রয়োজন আমার হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালস। আনসার্টেনিটি প্রিন্সিপালস, দেখো এই প্রিন্সিপালে কি বলছে, দেখো বলা হচ্ছে যে চেঞ্জ ইন এনার্জি ইন্টু চেঞ্জ ইন টাইম মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু h লাইন বাই 2। দিস ইজ হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালস। বলা হচ্ছে যদি এই টাইম ইন্টারভ্যালটা ডেল্টা টি গ্রেটার দ্যান ইকুয়াল টু h লাইন বাই 2 ইন্টু ডেল্টা ই, এই টাইম ইন্টারভ্যালটা এর থেকে বেশি হয়, তাহলে তুমি ওই পার্টিকেলসটার যে মাসের চেঞ্জ হবে সেটা তুমি অবজার্ভ করতে পারবে। যদি টাইম ইন্টারভ্যালটা এর থেকে কম হয়, মানে যে ঘটনাটা ঘটছে সেটা যদি এই টাইমের থেকে কম সময় হয়ে যায়, তাহলে কিন্তু
ওই পার্টিকেলসটার মাসের চেঞ্জ অবজার্ভ মেজারমেন্ট করা যাবে না। দিস ইজ হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালস, রাইট? তাহলে এক কথায় আমি বলতে চাইছি যে তাহলে কিন্তু আমাদের এই যে টাইম, সেই টাইমটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে হবে, ঠিক আছে? তার মানে যদি আমি এখানে মেজারমেন্টটা শো করি যে তাহলে এখান থেকে এখানে যেতে সময় লাগছে কত, পাই মেজারের ডেল্টা টি ইজ ইকুয়াল টু আর বাই সি, ঠিক আছে? তাহলে আমরা লিখতেই পারি এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি এটাকে নিতে পারি, অ্যাপ্রক্সিমেটলি নেব ডেল্টা টি ইন্টু ডেল্টা টি ইকুয়াল টু এইচ লাইন নেব অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এইচ লাইন নিয়ে নেব, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এইচ লাইন, ঠিক আছে? তাহলে ডেল্টা ই মানে কি? ডেল্টা ই মানে চেঞ্জ ইন এনার্জি। যে পাই মেজনটা বেরিয়েছে তার মাস মনে করে এম পাই, তাহলে ওর এনার্জি কত? এম পাই ইন্টু সি স্কোয়ার, এটা হলো চেঞ্জ ইন এনার্জি। আর টাইম লেগেছে কত? আর বাই সি, তাহলে এম পাই ইন্টু সি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু আর বাই সি ইকুয়াল টু হতে হবে এইচ লাইন, রাইট? তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব যে এম পাই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হতে হবে এইচ লাইন বাই আর সি। আচ্ছা, নিউক্লিয়ার ফোর্স কাজ করার জন্য ম্যাক্সিমাম ডিস্টেন্স কত জানি আমরা? ম্যাক্সিমাম ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 1 ফার্মি। ম্যাক্সিমাম ডিস্টেন্স ফর অ্যাক্টিং নিউক্লিয়ার ফোর্স ইজ ইকুয়াল টু নিয়ার অ্যাবাউট যাই হোক, এখানে নিউক্লিয়ার ফোর্সের যে রেঞ্জ সেটা হচ্ছে 1.7 ফার্মি। এর থেকে বেশি ডিস্টেন্সে কিন্তু কাজ করবে না নিউক্লিয়ার ফোর্স। তাহলে আর এর জায়গায় বসাবো 1.7, সি বসিয়ে দেবো, এইচ লাইন বসিয়ে দেবো, তাহলে যে পার্টিকেলসটা এক্সচেঞ্জ হয় তার মাস পেয়ে যাবো আমি, তাহলে তার মাস বেরিয়ে যাবে। এই হলো প্রসেস। তার মানে এক কথায় পাই মেজারটা কিন্তু খুব কুইকলি যেতে হবে, এত কুইকলি যেতে হবে যাতে করে ওই টাইমটা যেন হাইজেনবার্গের যে আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেখানে যে ম্যাক্সিমাম টাইম তার থেকে যেন কম টাইমে রিচ করে যায়। যদি তার থেকে বেশি টাইম নেয় পাই মেজার রিচ করতে, তাহলে কিন্তু প্রোটনের মাসের চেঞ্জ হওয়া উচিত, মেজারমেন্ট হওয়া উচিত। কিন্তু যেহেতু প্রোটনের মাসের চেঞ্জ মেজারমেন্ট করতে পারছি না আমি, তার মানে বুঝতে হবে যে ওটা ওই টাইমের আগেই ওখানে পৌঁছে যায়, রাইট? সো ডিউ টু দ্য ল্যাক অফ টাইম I cannot continue class anymore. I hope that you all have understood my class, today's class, and thank you everybody for joining my class today, and that's all for today. Thank you.